Good evening everyone, this is Moloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ থেকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করছি। অনেক দিন ধরেই বেশ কিছু স্টুডেন্ট তোমরা ডিমান্ড করছিলে যে এনসিইআরটির চ্যাপ্টার ওয়াইজ থিওরি ক্লাসগুলো করানোর জন্য, কারণ আমরা এর আগে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এনসিইআরটির যে 1000 সিরিজ এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করছিলাম, সেখান থেকে তোমাদের প্রশ্নের ধরনগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ তোমাদের অনেকেরই হয়তো ইনডেপথ সায়েন্সের সেই জ্ঞানটি নেই। সেই কারণে ইনডেপথ তোমাদের সেই ধারণাগুলো না থাকার কারণে তোমরা চ্যাপ্টারগুলো পড়িয়ে দিলে সুবিধা হয় বলে আমাকে জানিয়েছিলে। সেই কারণেই এই এনসিইআরটি সায়েন্সের ক্লাসটা তোমাদের জন্য আমি এনেছি। দেখো, আমরা এনসিইআরটির কমপ্লিট সায়েন্সের ক্লাসটা করাবো, পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলোও আনবো। আপাতত প্রথমে আমরা সায়েন্সের ক্লাসটা করব। এই সায়েন্সের আমরা ক্লাস 9-এর আর 10-এর এই সাবজেক্টটাকে আমরা তুলে ধরেছি, অর্থাৎ ক্লাস 9 এবং 10-এর পুরো সায়েন্সটাকে আমরা কভার করব। ক্লাস 9-এর চ্যাপ্টার 1 আজকে আমরা পড়ব, ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং। এটা চ্যাপ্টার ওয়াইজ প্রতিদিন তোমরা ক্লাসটা পাবে। প্রতিদিন বলতে সপ্তাহে 3 দিন, তোমরা সপ্তাহে 3 দিন এটা 8টার সময়, রাত্রি 8টার সময় এই ক্লাসটা পাবে। এটা তোমাদের বিপিএসসি টিচার রিক্রুটমেন্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই এনটিপিসি, রেলওয়ে টিচার্স, গ্রুপ ডি, ইএমআরএস, এছাড়া পিএসসি, ডব্লিউবিসিএস, সমস্ত যেখানে যেখানে সায়েন্স খুবই গুরুত্বপূর্ণ, সেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ক্লাসটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। এই ক্লাসটা শুরু করার আগে আমি আমাদের এই বছরের ক্লাস রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, সেটা তোমরা একবার দেখে নাও। দেখো, ডেলি ক্লাস রুটিন, ডেলি তোমরা কটা করে ক্লাস পাবে ইউটিউবে ফ্রি অফ কস্ট, তোমরা সমস্তটাই দেখতে পাবে। দেখো, ডেলি ক্লাস রুটিন 2025, যেটা আমরা রেখেছি যে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা করে ক্লাস তোমাদের দেবো। ডেলি তোমরা সকালবেলা 9টার সময় পাবে। আগামীকাল থেকেই এই ক্লাসটা আপলোড করব। নেক্সট দেখো, এনসিইআরটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস যেটা আমরা এখন করছি, সেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমরা 8টার সময় পাবে, রাত্রি 8টায় পাবে। কবে কবে? মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, 3 দিন পাবে। সপ্তাহে 3 দিন তোমরা এনসিইআরটির সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো পাচ্ছ, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। এবং বিপিএসসিতে আসা পিওআইপি সিরিজ নিয়ে আমি আর একটা আলোচনা করব, যেখানে সমস্ত পিওআইপি কোশ্চেনগুলো এবং তার রিলেটেড যে সমস্ত থিওরি রয়েছে, সেই রিলেটেড থিওরিগুলো এবং তার আশপাশে যে কোশ্চেনগুলো হয়, সমস্তটা এই ক্লাসে তোমরা ব্যাখ্যা সহকারে পাবে। এটা রাত্রি 9টায় প্রতিদিন হবে, সোম থেকে শনি প্রত্যেক দিন রাত্রি 9টায় তোমরা এই ক্লাসটা পাবে এমসিকিউ ধাঁচের, এবং এর রিলেটেড কী কী কোশ্চেন হতে পারে সমস্ত কিছুটাই আমি আলোচনা করে দেবো এই ক্লাসে। তাই এই ক্লাসটাও তোমরা অবশ্যই অংশগ্রহণ করো যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রিপারেশান করছো। পাশাপাশি এনসিইআরটি বেস এমসিকিউ সায়েন্সের যে আমরা ক্লাসটা করাচ্ছিলাম 1000 কোশ্চেনের, সেই সিরিজটাও চলবে। সেটা 9:30টার সময় তোমরা এই ক্লাসটা পাবে। মনডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে, অর্থাৎ সোম, বুধ, শুক্র, এই 3 দিন তোমরা এমসিকিউ ধাতের ক্লাসগুলো পাচ্ছ। আর মঙ্গল, বৃহস্পতি, শনি তোমরা থিওরি ক্লাসগুলো পাচ্ছ। পাশাপাশি পিএসসির যেহেতু টিচার রিক্রুটমেন্ট হবে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আমরা জিওগ্রাফি সাবজেক্টটাকে গুরুত্বপূর্ণভাবে ব্যাখ্যা করে দেবো। পিএসসিতে আসা জিওগ্রাফির পিওআইপি কোশ্চেনগুলো আমরা এইখানে আলোচনা করব, যেটা তোমাদের জিওগ্রাফি যে সেকশানে রয়েছে সেই সেকশানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, হেল্পফুল হবে। শুধু যে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য এটা গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু এটা বিহার পাবলিক সার্ভিসের ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ, তেমন ইএমআরএসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, যেখানে যেখানে এই সিলেবাসটা ম্যাচ করবে, অর্থাৎ পিএসসির যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেই সিলেবাসটা যেখানে যেখানে ম্যাচ করবে সেই টপিকগুলোর সমস্ত আমরা পিওআইপি কোশ্চেনগুলো এবং সেই রিলেটেড টপিকগুলো নিয়ে আলোচনা করব সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে, মনডে অ্যান্ড ফ্রাইডে, 2 দিন, সপ্তাহে 2 দিন তোমরা এই ক্লাসটা পাবে। পাশাপাশি আমরা ম্যাথের ক্লাস এবং জিআই এর ক্লাসগুলো আনবো। আপাতত এই ক্লাসগুলো তোমরা করতে থাকো, খুব শীঘ্রই সেই ক্লাসগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। যদি আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। চলো, বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা বলেছি যে ক্লাস 9-এর সায়েন্স চ্যাপ্টারটা আমরা শুরু করব। ক্লাস 9-এর দেখো, এখানে ক্লাস 9-এর আগে কন্টেন্টটা দেখিয়ে দিই, অর্থাৎ কী কী চ্যাপ্টার রয়েছে এখানে। আমরা যদি দেখি
ক্লাস 9-এর মধ্যে আমরা 15খানা চ্যাপ্টার পাবো। ক্লাস 9-এ আমরা 15খানা চ্যাপ্টার পাবো, অর্থাৎ আমাদের 15 দিন লাগছে। এই প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার আমরা করে নিচ্ছি। 15টা ক্লাস করলে আমরা 15টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো। চ্যাপ্টার 1 যেটা আজকে পড়বো, ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিং, অর্থাৎ আমাদের চারপাশে ম্যাটার। ম্যাটার মানে কি? ম্যাটার মানে বাংলায় যাকে আমরা পদার্থ বলছি, বাংলায় যাকে আমরা পদার্থ বলছি, মানে আমাদের চারপাশের পদার্থ। এবার পদার্থ কি, কেন, কিভাবে এটা অবস্থান করে, এর কয় ভাগে ভাগ করা হয়েছে, এর ক্লাসিফিকেশান, সব কিছু আমরা এই ক্লাসে ডিটেলস দেখে নেব। চলো, ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টার সংক্রান্ত যত ধরনের প্রশ্ন হোক, যেভাবেই ঘুরিয়ে দিক না কেন, তোমরা সবটাই পরীক্ষায় করে আসতে পারবে। দেখো, প্রথমেই আমরা দেখে নিই হোয়াট ইজ ম্যাটার। ম্যাটার কি? ম্যাটার মানে আমি বাংলায় বললাম পদার্থ। পদার্থ পদার্থ মানে যা কিছুটা স্থান দখল করছে, যার নির্দিষ্ট আয়তন রয়েছে। এবার এখানে বলা রয়েছে সায়েন্টিস্টদের মতে পদার্থ বলছে যে এভরিথিং ইজ ইউনিভার্স ইজ মেড আপ মেটেরিয়ালস, অর্থাৎ আমাদের পৃথিবীতে যত কিছু বস্তু রয়েছে, সমস্ত বস্তুগুলো কিছু মেটেরিয়াল দ্বারা গড়ে উঠেছে। সেই মেটেরিয়ালগুলোকেই আমরা ম্যাটার বলছি, সেই মেটেরিয়ালগুলোকেই আমরা পদার্থ বলছি। মানে আমরা যেমন শ্বাস নিচ্ছি কিসের সাহায্যে? বাতাসের সাহায্যে। এয়ারও কিছু মেটেরিয়াল দ্বারা গড়ে উঠেছে। ফুড আমরা যেটা খাচ্ছি, সেই খাদ্য কিছু মেটেরিয়াল দ্বারা গড়ে উঠছে। আমাদের চারপাশে যে স্টোনগুলো রয়েছে, অর্থাৎ পাথরগুলো রয়েছে, মেঘ, স্টার, প্লান্ট, অ্যানিম্যাল, এমনকি জলের ছোট ছোট কণাগুলো, তার মধ্যেও কিন্তু এই বিভিন্ন মেটেরিয়ালস দ্বারা গড়ে উঠছে। সেই মেটেরিয়ালসগুলোকেই, সেই আমাদের চারপাশের সমস্ত মেটেরিয়ালসগুলো দিয়ে যে ছোট ছোট পদার্থগুলো গড়ে উঠেছে, সেইগুলোকেই আমরা, ছোট ছোট বস্তুগুলো গড়ে উঠেছে, সেইগুলোকেই আমরা পদার্থ বলছি। এক কথায় সেগুলোকে আমরা পদার্থ বলছি। এবার পদার্থ মানেই তার অকুপাই স্পেস লাগবে, অর্থাৎ নির্দিষ্ট কিছুটা স্থান দখল করবে এবং তার নির্দিষ্ট ভর থাকবে। পদার্থ মানেই তার একটা নির্দিষ্ট স্থান দখল করার ক্ষমতা থাকবে। অর্থাৎ যে কোনো পদার্থ, যে কোনো বস্তু, আমি যদি এখানে একটা আপেলকেই ধরি, ধরো এটা একটা আপেল, এই আপেলটা আমি যে জায়গায় রাখবো সেই একটা নির্দিষ্ট স্থান দখল করছে, প্লাস এই আপেলটার নির্দিষ্ট ভর আছে, তাই এটা পদার্থ। এমনকি আমি যদি বাতাস বলি, বাতাস, এয়ারকেও আমরা সিলিন্ডারের মধ্যে ভরে রাখছি, গ্যাসটাকে আমরা ভরে রাখছি। যেমন আমরা গ্যাস সিলিন্ডারের কথা যদি বলা হয় গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডারেও কিছু গ্যাস থাকছে, তা গ্যাসটাও কিছুটা স্থান দখল করছে, অর্থাৎ এই সিলিন্ডারের মধ্যবর্তী মধ্যে অবস্থান করছে। বা যদি আমরা একটা বাতাসকে বেলুনের মধ্যে ভরি, ধরো এটা বেলুন, এই বেলুনটার মধ্যে কিছুটা স্থান সে দখল করছে এবং বেলুনটার নির্দিষ্ট ওয়েট হবে এবং এরও নির্দিষ্ট ওয়েট রয়েছে, মাস রয়েছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে কোনো পদার্থ, যে কোনো ম্যাটারের দুটো বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর, অকুপাই স্পেস, তার নির্দিষ্ট কিছুটা স্থান দখল করবে, প্লাস তার মাস থাকবে। তাহলে তাদের মাস থাকছে এবং ভলিউম থাকছে। ভলিউম মানে ওই গ্যাসের ক্ষেত্রে ভলিউম আমরা বলবো, গ্যাসের ক্ষেত্রে নির্দিষ্ট ভলিউম থাকছে, আর কঠিন পদার্থের ক্ষেত্রে মাস বা ভর থাকছে। এবার আমরা দেখি ক্লাসিফিকেশান অফ ম্যাটার্স, অর্থাৎ পদার্থের ক্লাসিফিকেশান। পদার্থকে কয় ভাগে ভাগ করা যেতে পারে সেটা আমরা দেখে নেব। নেক্সট দেখো, পদার্থকে কটি ভাগে ভাগ করা যায়। যদি আমরা প্রাচীন ফিলোসফির মতে দেখি, অর্থাৎ ফিলোসফারদের মতে, প্রাচীন ভারতীয় দার্শনিকদের মতে ক্লাসিফিকেশন করেছিলেন প্রাচীন ভারতীয় দার্শনিকরা। প্রথম দিকে ভারতীয় দার্শনিকরা পদার্থকে পঞ্চতত্ত্ব বলতো, 5 ভাগে ভাগ করেছিলেন, 5টা বেসিক এলিমেন্টে ভাগ করেছিলেন, যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি। তাহলে ইন্ডিয়ান ফিলোসফার, অর্থাৎ প্রথম দিকে প্রাচীন ভারতীয় দার্শনিকরা, ফিলোসফার কথার অর্থ হচ্ছে দার্শনিকরা ম্যাটারকে কটি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করেছিল, তাকে আমরা পঞ্চতত্ত্ব বলি। সেই পঞ্চতত্ত্ব কোনগুলো? এয়ার, আর্থ, ফায়ার, স্কাই এবং ওয়াটার। অর্থাৎ প্রাচীন ইন্ডিয়ান ফিলোসফারের মতে ম্যাটারকে আমরা 5 ভাগে ভাগ করছি, যাদেরকে একত্রে পঞ্চতত্ত্ব বলা হয়। সেই পঞ্চতত্ত্ব কোনগুলি?
এয়ার, আর্থ, ফায়ার, স্কাই এবং ওয়াটার, অর্থাৎ বায়ু, মৃত্তিকা, আগুন, আকাশ, জল, এইগুলোকে আমরা পঞ্চতত্ত্ব বলছি, যেগুলো আমাদের সর্বত্র বেঁচে থাকার জন্য, সেটা জীবিত হোক এবং জড় পদার্থ হোক, সমস্ত বস্তুকে গঠন করার ক্ষেত্রে এই পদার্থগুলো অবশ্যই লাগে। অর্থাৎ এই এই জিনিসগুলো দ্বারা পৃথিবীতে সমস্ত লিভিং আর নন লিভিং যত বস্তু রয়েছে সবগুলোই মানে গড়ে ওঠে এই 5টি বেসিক এলিমেন্ট দ্বারা। তাই এই 5টি বেসিক এলিমেন্ট দ্বারাই আমাদের মহাবিশ্বে, আমাদের এই পৃথিবীতে সব কিছু জিনিস, সেটা লিভিং হোক বা নন লিভিং, সবটাই গড়ে উঠছে। তাই আমাদের এই 5টি বস্তুকে একত্রে পঞ্চতন্ত্র বলছে। কাদের মতে? ইন্ডিয়ান ফিলোসফারের মতে। নেক্সট, গ্রিক ফিলোসফাররাও সেম ভাগেই ভাগ করেছিলেন। আমরা অ্যানসিয়েন্ট যদি গ্রিক ফিলোসফারের কথা বলি, সেখানেও তারা সিমিলারভাবে ক্লাসিফিকেশন করেছিলেন, অর্থাৎ এই পঞ্চতত্ত্ব হিসেবেই ক্লাসিফিকেশন করেছিলেন। কিন্তু মডার্ন সায়েন্টিস্ট অর্থাৎ আধুনিক যুগের বিজ্ঞানীদের মতে এখানে 2 টাইপ অফ ক্লাসিফিকেশন অফ ম্যাটারের 2টো ভাগ তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ আধুনিক বিজ্ঞানীদের মতে, আধুনিক বৈজ্ঞানিকদের মতে ম্যাটারকে 2টো ক্লাসিফিকেশন করা হয়েছে ম্যাটারের। সেটি হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টিস আর একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। অর্থাৎ এর একটা বাহ্যিক এবং একটা রাসায়নিক গুণাবলী রয়েছে, রাসায়নিক ধরন রয়েছে। এবার আমরা ফিজিক্যাল নেচার অফ ম্যাটার্স দেখব, অর্থাৎ পদার্থের বাহ্যিক যে প্রকৃতিটা সেটা আমরা দেখে নেব, বাহ্যিক প্রকৃতিটা সেটা আমরা দেখব। এইখানে পর্যন্ত আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে কোন সেকশনটা বুঝতে অসুবিধা আছে, আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে ডিসকাস করে দেবো। ফিজিক্যাল প্রপার্টিস যদি আমরা দেখি ম্যাটারের, তাহলে ম্যাটার্স মেড আপ পার্টিকেল, মানে পদার্থ সেটা একটা ছোট্ট ছোট্ট কণা দ্বারা গড়ে উঠেছে, ছোট্ট ছোট্ট পার্টিকেল দ্বারা গড়ে উঠেছে। যদি আমি একটা যে কোনো ম্যাটারের কথা বলি, আমি যেমন বললাম একটা বল, এই বল কিন্তু ছোট্ট ছোট্ট এরকম ছোট্ট ছোট্ট পার্টিকেল দ্বারা গড়ে উঠেছে, ছোট্ট ছোট্ট কণা দ্বারা গড়ে উঠেছে। একাধিক কণার সংমিশ্রণে একটা ম্যাটার গড়ে ওঠে। অর্থাৎ এই টোটাল অংশটাকে আমরা ম্যাটার বলবো, ম্যাটার যেটাকে আমরা পদার্থ বলছি, এবং এর মধ্যে যে ছোট ছোট কণাগুলো রয়েছে সেইগুলোকে আমরা পার্টিকেল বলছি। অর্থাৎ একটা ম্যাটারকে ভাঙলে আমরা একাধিক পার্টিকেল পাবো, একাধিক পার্টিকেল দ্বারাই একটা পদার্থ গড়ে ওঠে। এবং এই পার্টিকেলগুলো মধ্যে স্পেস থাকে, প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে দুটো যে পার্টিকেল এঁকেছি দেখো, এই 2টো পার্টিকেলের মাঝে কিন্তু মধ্যবর্তী কিছুটা গ্যাপ থাকে, শূন্য স্থান থাকবে, এবং পার্টিকেলগুলো কন্টিনিউয়াসলি মুভিং করবে, অর্থাৎ এরা সর্বদা চলমান থাকবে। অর্থাৎ এই যে পার্টিকেলগুলো সবসময় স্থির নয়, সবসময় তারা মুভ করছে, একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, কখনো পাত্রের দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছে, কখনো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, এইভাবে তারা কন্টিনিউয়াসলি মুভিং করছে। তাহলে 1 নম্বর আমরা পড়লাম যে ম্যাটার ছোট্ট ছোট্ট পার্টিকেল দ্বারা গড়ে উঠেছে, এবং এই পার্টিকেলগুলোর মধ্যে কিছুটা শূন্যস্থান অবস্থান করছে, প্লাস এই পার্টিকেলগুলো ক্রমাগত চলমান, কখনোই এরা স্থির থাকে না। নেক্সট দেখো, পার্টিকেল অফ ম্যাটার্স অ্যাট্রাক্ট ইচ আদার, এবং এই পার্টিকেলগুলো অর্থাৎ এই কণাগুলো একে অপরকে সবসময় আকর্ষণ করে, একে অপরের প্রতি আকর্ষিত হয়ে যায় এই পার্টিকেলগুলো, এবং এই পার্টিকেলগুলো একে অপরের সাথে অ্যাট্রাকশন করছে। তাহলে আমরা যেটা বললাম, একটা পদার্থে অনেকগুলো ছোট ছোট কণা থাকে, একাধিক ছোট ছোট পার্টিকেল বা কণা দ্বারা গঠিত হয়, এবং এই কণাগুলোর মধ্যে মধ্যবর্তী কিছুটা গ্যাপ অবস্থান করে, এবং এই পার্টিকেলগুলো ক্রমাগত কন্টিনিউয়াসলি মুভিং করছে, এবং এরা একে অপরকে প্রতি একটা আকর্ষণ বল এদের মধ্যে কাজ করছে। এইগুলো ছিল পার্টিকেলের অর্থাৎ ম্যাটারের যে ফিজিক্যাল নেচার, সেটা আমরা পড়লাম। নেক্সট আমরা দেখব স্টেট অফ ম্যাটার, অর্থাৎ স্টেট অফ ম্যাটার পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা বলতে কি বোঝানো হচ্ছে? পদার্থের অবস্থা বলতে মানে পদার্থ কয় প্রকার। আমরা পদার্থের অবস্থা অনুসারে পদার্থকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করতে পারি। তার স্টেট অনুযায়ী, পদার্থের স্টেট অনুযায়ী অর্থাৎ ম্যাটারের স্টেট অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সলিড,
লিকুইড, গ্যাস। অর্থাৎ আমাদের চারপাশে যত ধরনের পদার্থ রয়েছে সেইগুলোকে মেনলি আমরা 3 ভাগে ভাগ করছি, যদিও আধুনিক কালের বৈজ্ঞানিকদের মতে আরও 2টি ভাগ আবিষ্কার হয়েছে, সেটা আমি লাস্টে বলে দেবো। মোট বর্তমানে পদার্থের 5টি অবস্থা লক্ষ্য করা যায়, কিন্তু মেনলি 3টি পদার্থের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। একটা লিকুইড মানে সলিড অর্থাৎ কঠিন পদার্থ, লিকুইড তরল পদার্থ, গ্যাস অর্থাৎ গ্যাসীয় পদার্থ। তাহলে পদার্থের অবস্থা অনুযায়ী আমরা পদার্থকে মেনলি 3 ভাগে ভাগ করতে পারি। একটা কঠিন পদার্থ, 2 লিকুইড পদার্থ, 3 গ্যাসীয় পদার্থ অর্থাৎ গ্যাস, আর লিকুইড মানে তরল পদার্থ। এই 3টে পদার্থের আমরা ক্যারেক্টারিস্টিকগুলো জেনে নেব, অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো, মেন বৈশিষ্ট্যগুলো পরীক্ষা দিয়ে থাকে, যে কোন পদার্থের কী ধরনের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিন্তু কোশ্চেনগুলো গড়ে ওঠে। যেমন দেখো, প্রথমত আমরা কঠিন পদার্থ কোনগুলোকে বলবো, এই কঠিন পদার্থ যার নির্দিষ্ট একটা ডেফিনেট শেপ থাকবে, ডেফিনেট শেপ মানে নির্দিষ্ট আকার থাকবে। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয়, তরল আর গ্যাসীয় পদার্থের কিন্তু কোনো নির্দিষ্ট আকার থাকে না, তারা যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই আকার ধারণ করে। আমরা যদি একটা লিকুইড পদার্থ, জলের কথা বলি, পেট্রোলের কথা বলি, একটা গ্লাসে এক গ্লাস জলকে যখন আমরা একটা থালার মধ্যে রাখবো, তখন তখন আকার কেমন ছিল, গ্লাসের মতো লম্বা আকার ধারণ করেছিল। যখন এটা থালায় রাখছি চ্যাপ্টা আকার ধারণ করছে। যখন এটা আমরা সরু শিশিতে ভরে নিচ্ছি তখন সেটা মানে সরু লম্বা আকার ধারণ করছে। তার মানে কি, তরল পদার্থের কোনো আকার নেই, কিন্তু কঠিন পদার্থের নির্দিষ্ট আকার রয়েছে। যদি আমরা বলি একটা আলু নিলাম, এই আলুটাকে যদি আমরা একটা থালাতে রাখি সেটা এই আকারই ধারণ করবে। যদি সেটা আমরা আরও অন্য বড় পাত্রে রাখি, একটা বড় গামলার মধ্যে রাখি, সেই আকারই ধারণ করবে। মানে এর আকার কিন্তু পরিবর্তন হবে না, এর একটা ডেফিনেট শেপ রয়েছে। অর্থাৎ কঠিন পদার্থের ডেফিনেট একটা শেপ থাকবে, অর্থাৎ নির্দিষ্ট আকৃতি থাকবে, প্লাস এর একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে, নির্দিষ্ট আয়তন থাকবে, ফিক্সড ভলিউম থাকবে। আর এর যে প্রসারণ ক্ষমতাটা, এই প্রসারণ ক্ষমতাটা খুবই কম থাকবে। যেমন গ্যাসের সম্প্রসারণ ক্ষমতাটা বেশি, কিন্তু এর ক্ষেত্রে কম। সলিড টেন্ডেন্সি মেনটেন দেয়ার শেপ হোয়েন সাবজেক্ট টু আউটসাইড ফোর্স। অর্থাৎ কি, অর্থাৎ বলতে চাওয়া হচ্ছে বাইরে থেকে যখন কোনো বল প্রয়োগ করা হয় এর ওপর, সেই বল প্রয়োগ করা হলো, এর নির্দিষ্ট আকারটা কিন্তু প্রায় একই থাকে। আকারের কিন্তু সেই রকম ভাব মানে চাপের ফলে তার আকারের খুব একটা পরিবর্তন হয় না। আর এই সলিড পদার্থ অর্থাৎ কঠিন পদার্থকে আমরা চাপ প্রয়োগ করে ভেঙে ফেলতে পারি, কিন্তু এর আকার চেঞ্জ করতে পারি না। আমি যদি এই আলুটার ওপর জোরে চাপ সৃষ্টি করি তাহলে আলুটা কী হবে, ভেঙে যাবে, খণ্ড হয়ে যাবে। সেই রকমই এর কিন্তু আকার পরিবর্তন সেভাবে হবে না, যেহেতু সে কঠিন পদার্থ রয়েছে। যেমন আমি যদি একটা কাঁচ নিই, কাঁচকে যদি আমি চাপ মারি সেটা খণ্ড খণ্ড হয়ে যাবে। অর্থাৎ এর যে ফোর্সটা, বাইরে থেকে ফোর্স প্রয়োগ করার ফলে এর আকারটা আমরা চেঞ্জ করতে পারি না, এটা ব্রেক করতে পারি। অর্থাৎ এই পদার্থটাকে আমরা ব্রেক করতে পারি। তাহলে কঠিন পদার্থ মানে নির্দিষ্ট আকার থাকছে, নির্দিষ্ট তার একটা বাউন্ডারি থাকবে, অর্থাৎ তার চারপাশের একটা নির্দিষ্ট বাউন্ডারি আমরা দেখতে পাবো, পাশাপাশি এর নির্দিষ্ট ভলিউম থাকবে এবং এর সম্প্রসারণ ক্ষমতাটা অনেকটাই কম হবে। এই পদার্থটা চাপ প্রয়োগ করে নিজের আকার পরিবর্তন করা যায় না, অত্যধিক চাপ প্রয়োগ করলে এটা ভাঙা যায়, কিন্তু এর আকারের কোনো রকম পরিবর্তন হয় না, মানে চাপ প্রয়োগ করে। এরপর যদি আমরা লিকুইড পদার্থ দেখি, লিকুইড পদার্থ মানে তরল পদার্থের কথা। তরল পদার্থের নো ফিক্সড শেপ, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো আকার থাকে না, কিন্তু নির্দিষ্ট ভলিউম থাকে। খুব ইম্পর্টেন্ট। আমরা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখে এলাম, কঠিন পদার্থের ক্ষেত্রে ফিক্সড শেপ এবং ফিক্সড ভলিউম দুটোই থাকছে, মানে মাস থাকছে। এর ক্ষেত্রে ফিক্সড শেপ থাকছে না, অর্থাৎ নির্দিষ্ট আকার থাকছে না, কিন্তু এর নির্দিষ্ট আয়তন থাকছে। অর্থাৎ আমরা 1 লিটার জলকে আমরা যে পাত্রেই ঢালি তার কিন্তু সেই জলের পরিমাণ কিন্তু 1 লিটারই থাকবে, মানে তার ভলিউমটা একই থাকবে, কিন্তু তার শেপটা চেঞ্জ হবে, কারণ তার নির্দিষ্ট কোনো শেপ নেই। তাকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রেই আকার ধারণ করে। একই রকমভাবে এখানে যেমন বলা রয়েছে যে তার শেপটা কন্টেনারের আকার অনুযায়ী নির্ধারণ হয়, মানে যে কন্টেনারে রাখা হবে লিকুইডটাকে সেই কন্টেনারের আকার ধারণ করবে। তাই সেই কারণে এর যেহেতু ফিক্সড শেপ নেই, শেপ সবসময় চেঞ্জেবল, তাই এটাকে আমরা বলতে পারি লিকুইড
লিকুইড পদার্থ ফ্লুইড মানে প্রবাহিত হয়, তরল পদার্থ সবসময় প্রবাহিত হয়ে থাকে, অর্থাৎ এক জায়গায় ঢাললে সেটা ছড়িয়ে পড়ে। একটা এই থালার ওপর থেকে যদি জল ঢালা হয় তখন জলটা কিন্তু এই একটা স্থানে অবস্থান করে না, চতুর্দিকে সে ছড়িয়ে পড়ে, ফ্লুইড করে মানে প্রসারণ করে থাকে। আর এর সংকোচন ধর্মটা সব থেকে বেশি, যেমন আমরা দেখি স্পেশালি যে বিভিন্ন ধরনের গ্যাসগুলো আমরা রান্নার ক্ষেত্রে যে গ্যাস ব্যবহার করি, বিশেষ করে এলপিজি গ্যাস, সেই গ্যাসগুলোকে কি করা হয়, একটা পাত্রে মানে একটা সিলিন্ডারের মধ্যে ভরে রাখা হয়। তার ফলে সেটা অত্যধিক চাপ প্রয়োগ করে সেই গ্যাসটিকে আমরা সিলিন্ডারের মধ্যে ভরে রাখছি। তার সাথে বলি তরল পদার্থের মধ্যে গ্যাসের সংমিশ্রণ থাকে। গ্যাস তরল পদার্থের মধ্যে মিশ্রিত অবস্থা থাকে, যে কোনো জলের মধ্যে সহজেই গ্যাস দ্রবীভূত হয়, মানে তরল পদার্থের মধ্যে গ্যাসীয় বস্তুগুলো সহজেই দ্রবীভূত হয়ে থাকে। যেমন জলের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণ থাকে, যেটা অ্যাকুয়াটিক অ্যানিম্যাল অর্থাৎ জলজ প্রাণীগুলো যে রয়েছে তারা সারভাইভ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ জলজ প্রাণীগুলো জলে গুলে থাকা অক্সিজেনকেই তারা শ্বাস প্রশ্বাসের জন্য ব্যবহার করে। তাই জলের মধ্যে অর্থাৎ তরল পদার্থের মধ্যে সহজেই গ্যাস দ্রবীভূত হয়। শুধু গ্যাস নয়, সলিড, লিকুইড, গ্যাস তিনটেই কিন্তু লিকুইড পদার্থের মধ্যে সহজেই দ্রবীভূত হতে পারে। তাহলে লিকুইড পদার্থের মধ্যে অর্থাৎ তরল পদার্থের মধ্যে যে কোনো আমরা অন্য লিকুইড, মানে ধরো আমি জলের মধ্যে যদি কোনো মিষ্টি রস মেশানো হয় তাহলে সেটা যেমন গুলে যায়, সলিড চিনি মেশালে সেটাও যেমন গুলে যাবে, গ্যাস সেটাও কিন্তু মিশ্রিত অবস্থা থাকে গুলে যাওয়ার, অর্থাৎ ডিফিউশনের যে ধর্মটা লিকুইডে সর্বাধিক পরিমাণে থাকছে। রেট অফ ডিফিউশন অর্থাৎ এই দ্রবীভূত হওয়ার যে রেটটা লিকুইডে বেশি সলিড পদার্থের থেকে। সলিড পদার্থে মানে কঠিন পদার্থের মধ্যে কোনো কিছু মেশানোটা সহজে কিন্তু যায় না, কিন্তু লিকুইড পদার্থের মধ্যে সহজেই সেই মিশ্রণটা আমরা করতে পারি। তাই এই দ্রবীভূত হওয়ার যে রেটটা সেটা আমরা লিকুইডে বেশি দেখব সলিড পদার্থের তুলনায়, অর্থাৎ কঠিন পদার্থের তুলনায় এই তরল পদার্থের মিশ্রণের ধর্মটা সব থেকে বেশি দেখব। এবং এই তরল পদার্থে যে পার্টিকেলগুলো হবে সেই পার্টিকেলগুলো ফ্রিলি ঘোরাফেরা করে, অর্থাৎ তরল পদার্থের ক্ষেত্রে পার্টিকেলগুলো অনেকটা স্পেস থাকে এবং তারা সহজে চলাচল করতে পারে, খুব সহজে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে, কারণ তাদের মধ্যে গ্রেটার স্পেস রয়েছে। কঠিন পদার্থের তুলনায় স্পেসটা বিভিন্ন পার্টিকেলের মধ্যে অর্থাৎ তাদের ছোট ছোট অণুগুলোর মধ্যে তাদের যে শূন্যস্থানটা, সেই শূন্যস্থানটা কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থে বেশি, আবার তরল পদার্থের তুলনায় সব থেকে বেশি রয়েছে গ্যাসে। তাহলে আমরা এখানে কঠিন পদার্থের সঙ্গে তুলনা করছি, কঠিন পদার্থের থেকে গ্রেটার স্পেস কার বেশি রয়েছে না লিকুইড পদার্থের অর্থাৎ তরল পদার্থের। আমরা যদি ছবির মাধ্যমে দেখি সেখানে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এই চিত্রে স্টেট অফ ম্যাটারের তিনটে অবস্থা দেখানো হয়েছে। একটা হচ্ছে সলিড অর্থাৎ কঠিন পদার্থ, যেটা আমরা বরফকে দেখিয়েছি, লিকুইড যেখানে আমরা ওয়াটারকে দেখিয়েছি, আর গ্যাস যেখানে আমরা বাষ্প অর্থাৎ মেঘকে দেখানো হয়েছে। এখানে আমরা যদি এই পদার্থের মধ্যে থাকা পার্টিকেলগুলো লক্ষ্য করি, এই পার্টিকেলগুলো লক্ষ্য করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এদের মধ্যে সলিড পদার্থের যে পার্টিকেলগুলো সেইগুলো অনেক কাছাকাছি রয়েছে, অর্থাৎ এরা একে অপরের সাথে সঙ্গবদ্ধ অবস্থায় রয়েছে। সেই তুলনায় লিকুইডে সেই পার্টিকেলগুলো অনেকটা শূন্যস্থান দেখা যাচ্ছে, এগুলো ফ্রিলি ঘোরাফেরা করছে, এবং গ্যাসের ক্ষেত্রে সেই শূন্যস্থানটা সর্বাধিক। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে এই কণাগুলো খুব দূরে দূরে অবস্থান করে এবং খুব সহজে তারা একে অপরের থেকে তাদের যে অ্যাট্রাকশন বলটা সেটা অনেকটাই কম হয়। এতে অ্যাট্রাকশন যে বলটা সব থেকে বেশি কাজ করে লিকুইডের ক্ষেত্রে, মানে সলিড পদার্থের ক্ষেত্রে, কঠিন পদার্থের ক্ষেত্রে পার্টিকেলগুলোর অ্যাট্রাকশন সব থেকে বেশি, লিকুইডের ক্ষেত্রে কিছুটা কম, গ্যাসের ক্ষেত্রে সব থেকে কম। আবার শূন্যস্থানের কথা যদি দেখা হয়, পার্টিকেলগুলোর কাছে মানে শূন্যস্থানটা গ্যাপটা গ্যাসের ক্ষেত্রে বেশি, লিকুইডের ক্ষেত্রে মাঝারি, এবং সলিডের ক্ষেত্রে অর্থাৎ কঠিন পদার্থের ক্ষেত্রে সব থেকে কম। সেই কারণে লিকুইড পদার্থের ক্ষেত্রে যে কোনো পদার্থ সহজেই মিশে যায়, আর গ্যাসও মিশে যাচ্ছে লিকুইডের মধ্যে, সলিডও মিশে যাচ্ছে লিকুইডের মধ্যে, আর লিকুইড পদার্থ অন্য লিকুইড পদার্থও সহজে মিশে যাচ্ছে, কারণ এদের মধ্যে যে অ্যাট্রাকশন বলটা অনেকটা কম হওয়ার কারণে। নেক্সট আমরা দেখব
গ্যাসীয় পদার্থ অর্থাৎ গ্যাসের মেন ধর্মগুলো আমরা দেখে নিই। গ্যাস আর হাইলি কম্প্রেসেবল এবং কম্পেয়ার টু সলিড এবং লিকুইডের তুলনায়, অর্থাৎ কঠিন ও তরল পদার্থের তুলনায় এর সংকোচন যে ধর্মটা সেটা সব থেকে বেশি। তাহলে সংকোচন ধর্ম কার বেশি? সব থেকে গ্যাসীয় পদার্থের সংকোচন ধর্মটা সব থেকে বেশি। এই কারণে এই ধর্মকে কাজে লাগিয়ে এলপিজি গ্যাস, যেটাকে পুরো কথা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই নোট ডাউন করে রেখো। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজির পুরো কথা, আর সিএনজির পুরো কথা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই গ্যাসগুলোকে আমরা অত্যধিক প্রেসার ক্রিয়েট করে সংকুচিত করে একটা ছোট্ট সিলিন্ডারের মধ্যে সেগুলোকে স্টোর করি। যেমন এলপিজি সিলিন্ডার, যেটা আমরা বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, তার মধ্যে এছাড়া অক্সিজেন সাপ্লাই করি হসপিটালের মধ্যে, যে অক্সিজেন সিলিন্ডারগুলো রয়েছে সেইগুলো এই কম্প্রেসড গ্যাস করা হয়, গ্যাসকে কম্প্রেসড করে তার মধ্যে ভরে রাখা হয়, অর্থাৎ গ্যাসের মধ্যে চাপ প্রয়োগ করে সংকুচিত করে গ্যাসগুলোকে আমরা সহজেই সেই সিলিন্ডারের মধ্যে ভরছি। বা আমরা গাড়িতে যে গ্যাসগুলো ব্যবহার করেছি সিএনজি গ্যাস, সেই সিএনজি গ্যাস গাড়িতে ফুয়েল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই সমস্ত গ্যাসটাকেই আমরা যে সিলিন্ডারের মধ্যে ভরে রাখতে পারছি, তার প্রধান কারণ হচ্ছে গ্যাসের সংকোচন ধর্মের কারণে। গ্যাসের সংকোচন ধর্মের কারণেই আমরা গ্যাসকে ছোট্ট একটি জায়গার মধ্যে আবদ্ধ করে রাখতে পারছি। নেক্সট, গ্যাসের অণুগুলো আমি কিছুক্ষণ আগেই বললাম, গ্যাসের যে অণুগুলো অর্থাৎ পার্টিকেলগুলো খুবই ফ্রিলি ঘোরাফেরা করে, অর্থাৎ সব থেকে এদের গ্যাপটা বেশি, যার ফলে অ্যাট্রাকশন বলটাও খুব কম থাকে। সেই কারণে গ্যাস সহজে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়তে পারে। যেমন বাড়িতে যদি কখনো রান্না হয়, দেখা যায় রান্নাঘরে না প্রবেশ করেও অনেকটা দূর থেকে আমরা সেই গন্ধটা আমাদের নাকে আসে, আমরা বুঝতে পারি যে ওই রান্নাঘরে কী ধরনের রান্না হচ্ছে, সেই সুগন্ধটা আমাদের সহজেই নাকে আসছে। তার প্রধান কারণ হচ্ছে ওই যে পদার্থগুলো, অর্থাৎ গ্যাসীয় পদার্থের কণাগুলো অ্যাট্রাকশন বল কম থাকার কারণে তারা ফ্রিলি মুভ করতে পারে, সহজেই তারা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, যার কারণে দ্রুত এটা স্প্রেড করে, দ্রুত বাতাসের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে, যার ফলে আমরা সেই স্মেলটা পাই এবং আমরা বুঝতে পারি যে সেখানে কি রান্না হচ্ছে। বা একই রকমভাবে সেই কারণেই আমরা সেই সেন্টটা পেয়ে আমরা বুঝতে পারি যে সেখানে কী ধরনের রান্না হচ্ছে। নেক্সট আমরা দেখব এর যে পার্টিকেলগুলো স্পিড, যেহেতু এর অ্যাট্রাকশন বলটা অনেকটাই কম হয় পার্টিকেলগুলোর মধ্যে, সেহেতু এদের পার্টিকেলের স্পিডটা সব থেকে বেশি দেখা যায় কোন পদার্থে? সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থে। তাহলে স্পিড অফ পার্টিকেল যদি আমরা বলা হয়, সব থেকে বেশি দেখতে পাবো আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, এবং লার্জ স্পেস বিটুইন দেম, অর্থাৎ দুটো কোণার মধ্যে সব থেকে বৃহত্তম স্পেস দেখতে পাবো, শূন্যস্থান দেখতে পাবো, সেটাও আমরা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই দেখতে পাবো। এবং এরা হাই স্পিডে এক স্থান থেকে অন্য স্থানে এরা প্রবাহিত হতে পারে। নেক্সট আমরা পড়বো, তাহলে এখান পর্যন্ত আশা করছি বোঝা গেছে যে স্টেট অফ ম্যাটার মেনলি আমরা তিন ভাগে ভাগ করছি। পদার্থের অবস্থান অনুযায়ী পদার্থকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে: সলিড পদার্থ অর্থাৎ কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। এবং গ্যাসীয় পদার্থ হলো, এবার এই পদার্থগুলোকে নেক্সট আমরা পড়বো ক্যান ম্যাটার চেঞ্জ ইট স্টেট, অর্থাৎ এই পদার্থের অবস্থার পরিবর্তন কি করা যায়, অর্থাৎ একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় কি এর চেঞ্জ হয়? অবশ্যই হয়। তা কিভাবে হচ্ছে? কোথাও চাপ প্রয়োগ করে, কোথাও চাপের মুক্তি ঘটিয়ে। যেমন আমরা যদি দেখি, নিচের চিত্রটা দেখলে আরও ভালো করে বুঝতে পারবো। দেখো চিত্রটা খেয়াল করো তোমরা প্রত্যেকে, যে চেঞ্জ অফ স্টেট, সলিড থেকে আমরা গ্যাস করছি, আর সলিড থেকে আমরা প্রথমে লিকুইড পদার্থ করছি, লিকুইড থেকে আমরা গ্যাসীয় পদার্থ, আবার গ্যাসীয় পদার্থ থেকে আমরা সলিড পদার্থে পরিণত করছি। তাহলে সলিড পদার্থ, ধরো একটা বরফ রয়েছে, এই বরফের ওপর আমরা যদি চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলেই সেই বরফটা গলে যাবে, মেল্টিং হবে।
যখনই আমি এর ওপর চাপ প্রয়োগ করব বা উষ্ণতা অর্থাৎ এর তাপমাত্রা বাড়াবো, চাপ প্রয়োগ করব বা এর তাপমাত্রা বাড়াবো, তখনই এই পদার্থটা অর্থাৎ কঠিন পদার্থটা গলিত হবে, মেল্টিং হবে। মেল্টিং মানে গলিত হওয়া। গলিত হলেই সেটা লিকুইড হয়ে যাবে অর্থাৎ তরল পদার্থ হয়ে যাবে। আবার এই তরল পদার্থের ওপর যখন চাপ কমিয়ে নেব বা আমরা এর তাপমাত্রা কমালে তখনই এটা শীতলীকরণ হবে। শীতলীকরণ হলেই সেটা আবার সেই জল জমে কঠিন পদার্থে পরিণত হবে। একই রকমভাবে আমরা তরল থেকে গ্যাসীয় তরল পদার্থটার আমরা বয়েলিং করলে অর্থাৎ উষ্ণতা বাড়ালে সেটা ফুটে গ্যাসে পরিণত হবে। আবার সেই গ্যাসকে আমরা যদি শীতলীকরণ করি, কনডেনসেশন অর্থাৎ শীতলীকরণ করব, অর্থাৎ এর তাপ যখন আমরা হ্রাস করব তখনই সেটা লিকুইফাইড হবে। যেমন আমরা একটা গ্লাসের মধ্যে যদি আমরা কয়েক খণ্ড বরফ রাখি, বরফটা কি শীতল, এই বরফটা ঠান্ডা হওয়ার কারণে এই গ্লাসটাও ঠান্ডা হয়ে যায় এবং গ্লাসের পাশে থাকা বাতাস অর্থাৎ গ্যাসের মধ্যে আমরা জানি এই বাতাসের মধ্যে অনেক জলকণা রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, যেটা আমাদের চোখে দেখা যায় না। কিন্তু এই গ্লাসটাতে যখনই আমরা ঠান্ডা কোনো জিনিস রাখছি বা বরফের কণা রাখছি বা আইসক্রিম রাখছি, তখনই এই গ্লাসের বা পাত্রটির গায়ে অর্থাৎ বাইরের দিকের প্রান্তে ছোট ছোট কোনা কোনা জলের কণা এসে আটকে যায়। তা সেই জলের কণাটা কোথা থেকে এলো? এই বরফ গলে জলটা হলো কি? একদমই না। বরফটার কারণে গ্লাসটা ঠান্ডা হলো এবং এই ঠান্ডা পৃষ্ঠে এসে জলীয় বাষ্প পুনরায় লিকুইডে পরিণত হলো। অর্থাৎ জলীয় বাষ্প, যেটা বাষ্প ছিল, যেটা গ্যাস ছিল, সেই গ্যাসের মধ্যে মানে আমাদের বাড়িতে থাকা গ্যাসীয় অবস্থায় থাকা জল সেটা জলকণার রূপ ধারণ করছে। ঠিক যেমনভাবে এই মেঘ ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠে, ওপরের দিকে উঠলে আমরা জানি তাপমাত্রা কমে। একটা নির্দিষ্ট পর্যায়ে তাপমাত্রা এতটাই কমে যায় যেখানে ওই গ্যাসীয় অবস্থায় মেঘের মধ্যে থাকা জলকণা যেটা বাষ্প আকারে ছিল, সেই বাষ্পগুলো জলকণার রূপ ধারণ করে এবং মহাকর্ষের আকর্ষণে সেটা আস্তে আস্তে পৃথিবীর দিকে নেমে আসছে। একই রকমভাবে আমরা দেখলাম গ্যাসের তাপমাত্রা যদি আমরা হ্রাস করি অর্থাৎ কনডেনসেশন করি, তাহলে সেটা লিকুইড পদার্থে পরিণত হবে। একই রকমভাবে গ্যাসীয় পদার্থ থেকে সলিড পদার্থে যদি আমরা করতে যাই, একদম গ্যাস থেকে সরাসরি সলিড পদার্থ হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা সাবলিমেশন বলবো। সাবলিমেশন অর্থাৎ ঊর্ধ্বপাতন। সাবলিমেশন কথার অর্থ হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা প্রত্যেকেরই জানা আছে। ঊর্ধ্বপাতন মানে যখন গ্যাসীয় পদার্থ থেকে যখন সলিড পদার্থ থেকে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হবে, অর্থাৎ কঠিন থেকে সরাসরি তরল না হয়ে গ্যাস হয়ে যাবে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা ঊর্ধ্বপাতন বলবো, যেটা ইংরেজিতে সাবলিমেশন বলা হয়। অর্থাৎ কঠিন থেকে তরল হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কঠিন থেকে গ্যাসীয় পদার্থে পরিণত হওয়াটাকে আমরা সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন বলছি, যেটা আমরা ন্যাপথলিন বা কর্পূরের ক্ষেত্রে দেখতে পাবো। বাড়িতে যে জামা কাপড় ভালো রাখার জন্য, জামা কাপড়ে যাতে না পোকামাকড় লাগে, সেই কারণে আমরা ন্যাপথলিন ইউজ করি। সেই ন্যাপথলিনকে রেখে দিলে তারা সরাসরি বাষ্পীভূত হয়ে যাচ্ছে, অর্থাৎ তরল পদার্থে না হয় সরাসরি গ্যাসীয় পদার্থে তৈরি হচ্ছে, সেটাকে আমরা সাবলিমেশন বলছি। আবার গ্যাসীয় পদার্থ থেকে সরাসরি কঠিন পদার্থ প্রক্রিয়াটাকে আমরা ডিপোজিশন বলছি, অর্থাৎ সঞ্চয়ীকরণ বলা হচ্ছে। তাহলে গ্যাসীয় পদার্থ থেকে সলিড পদার্থে অর্থাৎ কঠিন পদার্থে পরিণত হওয়াকে ডিপোজিশন, আর কঠিন থেকে গ্যাসীয় পদার্থ মানে গ্যাসীয় অবস্থায় পরিণত হওয়াকে আমরা সাবলিমেশন বলছি। এই প্রক্রিয়াগুলো অবশ্যই খেয়াল করতে হবে এবং অবশ্যই তোমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মেল্টিং কাকে বলবো, ফ্রিজিং কাকে বলবো, কনডেনসেশন কাকে বলবো, বয়েলিং কাকে বলবো, সাবলিমেশন কাকে বলবো এবং ডিপোজিশন কাকে বলবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা খেয়াল রেখো। তাহলে কঠিন থেকে তরল হওয়াকে আমরা গলন বলছি। কঠিন পদার্থ যখন গলে তরল পদার্থ হচ্ছে সেটাকে গলন। আবার তরল পদার্থ যখন জমে কঠিন পদার্থে পরিণত হচ্ছে তখন তাকে আমরা কঠিনীভবন বা ফ্রিজিং বলছি। একই রকমভাবে তরল যখন গ্যাসে পরিণত হচ্ছে তাকে স্ফুটন বলা হয়, বয়েলিং। এবং গ্যাস থেকে যখন তরল পদার্থে পরিণত হয়েছে তাকে কনডেনসেশন, যেটাকে আমরা বাংলায় ঘনীভবন বলি। কনডেনসেশন যেটা বাংলায় আমরা কি বলবো, ঘনীভবন। একই রকমভাবে
ঘনীভবনের পাশাপাশি আমরা দেখব কঠিন থেকে যখন গ্যাসে পরিণত হচ্ছে সেটাকে আমরা সাবলিমেশন, যেটা বাংলায় ঊর্ধ্বপাতন বলছি, এবং গ্যাস থেকে কঠিন পদার্থ হওয়ার প্রক্রিয়াটাকে আমরা ডিপোজিশন বলছি। নেক্সট দেখব ইভাপোরেশন, বাষ্পীভবন। ইভাপোরেশন আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং এই পোর্শন থেকে অনেক কোশ্চেন আসে তোমাদের এক্সামগুলোতে, সেটা খেয়াল করবে। এই ইভাপোরেশনের জন্য একটা তাপ লাগে যেটাকে আমরা ল্যাটেন্ট হিট বলি। ল্যাটেন্ট হিট মানে লীন তাপ, লীন তাপ, লীন তাপ। এই লীন তাপ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয়। অর্থাৎ লীন তাপ কি, যেটাকে আমরা ইংরেজিতে ল্যাটেন্ট হিট বলবো। অর্থাৎ ল্যাটেন্ট হিট বা লীন তাপ কি, মানে একটি অবস্থা থেকে, অর্থাৎ আমরা দেখলাম যে কঠিন পদার্থ থেকে তরল পদার্থ একটি অবস্থা থেকে আরেকটা অবস্থায় পরিণত করার জন্য যে তাপটা লাগছে, যে তাপটা পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে কিন্তু পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটাচ্ছে না, পদার্থের অবস্থান পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় ট্রান্সফার করছে কিন্তু তার সেই পদার্থের উষ্ণতার কোনো রকম পরিবর্তন ঘটাচ্ছে না, সেই তাপটাকে আমরা লীন তাপ বলছি। এবার এই লীন তাপ খুবই গুরুত্বপূর্ণ ইভাপোরেশনের ক্ষেত্রে। ইভাপোরেশন কি, ইভাপোরেশন মানে হচ্ছে কঠিন পদার্থ মানে লিকুইড থেকে বাষ্প হওয়ার প্রক্রিয়াটাকে আমরা ইভাপোরেশন বলবো। লিকুইড ফর্ম থেকে ভেপর অর্থাৎ গ্যাসীয় অবস্থায় পরিবর্তন করাকে উইদাউট লিকুইড রিচিং ইন দ্য বয়লিং পয়েন্ট, মানে বয়লিং পয়েন্টে না গিয়েই। আমরা তো প্রত্যেকেই জানি যে একটা তরল পদার্থকে উষ্ণ করলে অর্থাৎ ফোটালে জল ফুটে বাষ্পে পরিণত হয়, সেটা তো জলকে ফোটালে, কিন্তু বয়লিং পয়েন্টে অর্থাৎ জলকে না ফুটিয়েও অনেক সময় বাষ্পে পরিণত হয়। সেটা কীরকম, যেমন আমরা স্নান করার পর জামা কাপড়গুলো কী করি, রোদে মিলে দিই, সেখানে কিন্তু তাকে গরম মানে সূর্যের আলোয় সেই জল বাষ্পীভূত হয়ে উবে যাচ্ছে, যার কারণে জামা কাপড়টা শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জলের কিন্তু বয়লিং পয়েন্ট লাগছে না, অর্থাৎ বয়লিং যে নির্দিষ্ট পয়েন্ট জল 100 ডিগ্রি তাপমাত্রায় ফোটা, সেখানে 100 ডিগ্রি তাপমাত্রা লাগছে না, তাতেও কিন্তু জল বাষ্পীভূত হচ্ছে। বা কিছু কিছু পদার্থ রয়েছে এমনি নর্মালি আমরা কিছু কিছু লিকুইড দেখব, পেট্রোল ডিজেল, এইগুলোকেও যদি উন্মুক্ত করে রাখি তাহলেও সেগুলো বাষ্পীভবনের কারণে বেরিয়ে যায়। বা আমরা যদি মাটির কলসিতে জল রাখি সেক্ষেত্রেও দেখব মাটির কলসির ছোটো ছোটো ছিদ্র থাকার কারণে সেই ছিদ্র দিয়ে কিছুটা জল বাষ্পীভূত হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো সেই বাষ্পীভূত হয়ে যাওয়ার যে প্রক্রিয়াটা, যেটা যেক্ষেত্রে নির্দিষ্ট বয়লিং পয়েন্টে না পৌঁছে জল বাষ্পে পরিণত হচ্ছে অর্থাৎ লিকুইড থেকে গ্যাসে পরিণত হচ্ছে, সেই প্রক্রিয়াটাকে আমরা ইভাপোরেশন বলবো অর্থাৎ বাষ্পীভবন বলবো। যে প্রক্রিয়া এই ইভাপোরেশনের কারণেই আমাদের ক্লথগুলো ড্রাই হয়ে যায়, অর্থাৎ ভিজে ওয়েট ক্লথ, অর্থাৎ ওয়েট ক্লথ যার মানে হচ্ছে ভিজে কাপড় শুকিয়ে যায় এই ইভাপোরেশনের কারণে। এবার এই ইভাপোরেশন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কোন কোন বিষয়ের ওপর নির্ভর করছে ফ্যাক্টরগুলো আমরা বুঝে নেব। ফ্যাক্টর অ্যাফেক্টিং ইভাপোরেশন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে, মানে বাষ্পীভবন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 4টি বিষয়ের ওপর নির্ভর করছে বাষ্পীভবন, সেটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে নোট ডাউন করো। দেখো, 1 নম্বর হচ্ছে সারফেস এরিয়া, খুব ইম্পর্টেন্ট। সারফেস এরিয়া মানে কোনো তরল পদার্থের আমরা যখন সারফেস এরিয়াটা বাড়িয়ে দেবো, ইনক্রিজ করে দেবো, তখন তার ইভাপোরেশনটাও যথারীতি ইনক্রিজ হবে। এক্সাম্পল স্বরূপ আমরা যদি বলতে পারি, হোয়াইল পুটিং ক্লথ ফর ড্রাই আপ উই স্প্রেড দেম আউট, মানে ভিজে জামা কাপড় আমরা যখন মিলি তখন একটা জামা কাপড়কে যদি আমরা জড়ো করে রাখি, মুড়ে মারে রাখি ভিজে অবস্থায়, তাহলে সেটা শুকনো হতে অনেক বেশি টাইম লাগবে। সেই জামা কাপড়টাকে যদি আমরা স্প্রেড করে মিলে দিই তাহলে সেই জামা কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একই রকমভাবে আরেকটা উদাহরণ দিচ্ছি, আমরা কোনো গরম জিনিসকে যখন কোনো পাত্রে আমরা অনেকটা বড় করে মিলে দেবো, সেই গরম জিনিসটা খুব তাড়াতাড়ি কিন্তু শীতল হয়ে যাবে। যেমন যদি ধরো তোমরা চা খাচ্ছ, সেই চাটাকে যদি তোমরা প্লেটে ঢেলে কিছুক্ষণ ধরো, দেখবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। সেটা যদি কাপে থাকতো তাহলে গরমটা অনেকটা বেশি থাকতো। তাই আমরা দেখতে পাচ্ছি যে সারফেস এরিয়া বাড়িয়ে দিয়ে আমরা ইভাপোরেশনটাকেও বাড়াতে পারি। তাহলে সারফেস এরিয়ার ওপর ইভাপোরেশন খুবই নির্ভরশীল। তাহলে সারফেস এরিয়া
ইনক্রিজ করলে আমাদের ইভাপোরেশনটা কী হবে, সেটাও ইনক্রিজ হবে, অর্থাৎ বাষ্পীভবনটাও বেশি হবে। যে কোনো সারফেস তল বৃদ্ধির সাথে সাথে বাষ্পীভবনটাও বেশি হয়, 1 নম্বর। 2 নম্বর কি, টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট। ইভাপোরেশনের ক্ষেত্রে টেম্পারেচার তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ টেম্পারেচার যত বেশি হবে ইভাপোরেশনটাও তত বেশি হবে। আমরা জানি এই উষ্ণতাটা বাষ্পীভবনকে ত্বরান্বিত করে, সেই কারণে তোমার ইভাপোরেশনে ইনক্রিজ করতে গেলে অবশ্যই টেম্পারেচারটাকেও বাড়াতে হবে। টেম্পারেচারের সাথে ইভাপোরেশনের একটা সরল সম্পর্ক অবস্থান করছে। নেক্সট দেখো হিউমিডিটি। হিউমিডিটি আর্দ্রতা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। দেখো হিউমিডিটি বা আর্দ্রতা, বাতাসে যদি আর্দ্রতার পরিমাণ বেশি থাকে তখনই এর যে বাষ্পীভবনটা সেটা কিন্তু কমে যাবে। যদি হিউমিডিটিটা যত কম হবে বাষ্পীভবনটা তত বেশি হবে। যেমন আমরা দেখেছি যে হিউমিডিটি কোন সময় বেশি থাকে, হিউমিডিটি বাতাসে বর্ষাকালে বেশি থাকে। বর্ষাকালে হিউমিডিটিটা সর্বাধিক পরিমাণে থাকে, আর হিউমিডিটি বর্ষাকালে বেশি থাকার কারণেই এখানে কি হয়, জামা কাপড় তাড়াতাড়ি শুকনো হয় না। কিন্তু শীতকালে এই হিউমিডিটির পরিমাণটা সব থেকে কম থাকে, সেই কারণে বর্ষাকালের তুলনায় শীতকালে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেখানে তাপমাত্রা ফ্যাক্টর করছে না, সেখানে কিন্তু হিউমিডিটি ফ্যাক্টর করছে। বর্ষাকালের তুলনায় শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়, তার প্রধান কারণ হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটি বেশি থাকলে বাষ্পীভবনটা অনেক ধীরে ধীরে হয়, মানে কম হয়। নেক্সট যে পয়েন্টটা আমরা আলোচনা করব, উইন্ড স্পিড। উইন্ড স্পিড মানে বাতাসের গতি, অর্থাৎ বাতাসের বেগ যদি বেশি হয় তাহলেও যে বাষ্পীভবন ইভাপোরেশনটা সেটাও বেশি হবে, ইনক্রিজ হবে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে তিনটে মেন 4টে আমরা পয়েন্ট দেখলাম। 4টে পয়েন্টের মধ্যে 3টে পয়েন্ট সরাসরিভাবে সমানুপাতিক সম্পর্ক বিরাজ করছে। এক, সারফেস এরিয়া বাড়িয়ে দিলে ইভাপোরেশনটা বাড়বে, সারফেস এরিয়া বাড়ালে ইভাপোরেশন বাড়বে। টেম্পারেচার বাড়ালে ইভাপোরেশন বাড়বে। একই রকমভাবে আমরা দেখলাম যে বাতাসের বেগ উইন্ড স্পিড যদি বেশি হয় তাহলেও ইভাপোরেশন বেশি হবে। কিন্তু হিউমিডিটি কম হলে ইভাপোরেশন বেশি হবে, বা হিউমিডিটি বেশি হলে ইভাপোরেশন কি হবে, কম হবে, ডিক্রিজ হবে। এটা খেয়াল রেখো। নেক্সট, আমাদের প্রাত্যহিক জীবনে ইভাপোরেশন কিভাবে আমাদের সাহায্য করছে। কিভাবে ইভাপোরেশন সাহায্য করছে, যেমন একটা খোলা পাত্রে একটা লিকুইডকে রাখা হলো। লিকুইডকে খোলা পাত্রে রাখলে সেই লিকুইডটা বাষ্পীভূত হবে। সেই বাষ্পীভূত হওয়ার জন্য লিকুইডটা একটা তাপমাত্রা লাগবে, এনার্জি সে সংগ্রহ করবে। এনার্জিটা কোত্থেকে সংগ্রহ করবে, সারাউন্ডিং এরিয়া থেকে, মানে আমাদের চারপাশের পরিবেশ থেকে, অর্থাৎ শীতল বাতাসটা যেখানে রয়েছে সেই বাতাস মানে সেই চারপাশ থেকে বাতাস থেকে এনার্জি সে সংগ্রহ করে নিচ্ছে। তার ফলে ইভাপোরেশনের কারণে সেই সারাউন্ডিং এর এনার্জিটা লস্ট হচ্ছে, যার ফলে চারপাশটা সহজেই শীতল হয়ে যায়। যদি আমরা দেখি নদীর ধারে যেয়ে যদি কিছুক্ষণ বসি, সমুদ্রের ধারে যেয়ে যদি কিছুক্ষণ বসি, তাহলে দেখবো সেখানের আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা। কেন? কারণ সেই অঞ্চল থেকে জল বাষ্পীভূত হচ্ছে, যার ফলে চারপাশের যে তাপমাত্রা সেটা চারপাশের এরিয়ার যে উষ্ণতাটা সে গ্রহণ করছে, গ্রহণ করার ফলে চারপাশের উষ্ণতাটা অনেকটাই শীতল হচ্ছে। একই রকমভাবে আমরা যখন নেল পালিশ বা কোনো স্পিরিট হাতে যদি রাখি, হাতের মধ্যে রাখি, তখন হাতটা কী হবে, ঠান্ডা হবে। কেন ঠান্ডা হবে? এই একই রকমভাবে কাজ করছে ওই লিনতাপ বা ল্যাটেন হিট। কারণ ওই নেল পালিশটা কিছুক্ষণ পর ওটা উবে যায়। সেই উবে যাওয়ার কারণে, অর্থাৎ সেটা বাষ্পীভূত হওয়ার কারণে সেটা আমাদের হাতের চারপাশ থেকে, অর্থাৎ হাতের অংশ থেকে সে তাপ গ্রহণ করছে, ফলে হাতের চারপাশটা তাপ হারিয়ে অনেকটাই আমাদের ঠান্ডা অনুভূতি প্রদান করে। এই একই উদাহরণ আমরা আমরা কুয়োতে জল রাখার ক্ষেত্রে বলো বা মাটির পাত্রে জল রাখার ক্ষেত্রে দেখব, মাটির পাত্রে জল রাখলে ঠান্ডা হয় কেন, এই একই প্রক্রিয়া সেটা সৃষ্টি হচ্ছে। নেক্সট আমরা দেখব আমরা গ্রীষ্মকালে কেন কটন ক্লথগুলো ব্যবহার করি, অর্থাৎ পাতলা সুতির পোশাক গ্রীষ্মকালে ব্যবহার করছি কেন। এটাও ঠিক ওই বাষ্পীভবনের কারণেই, মানে বাষ্পীভবনের ওপর নির্ভর করেই এটা আমরা তৈরি করেছি, বা এটা আমরা সেই মেথডকে কাজে লাগিয়েই আমরা শীতকালে মোটা পোশাক পরছি এবং গ্রীষ্মকালে পাতলা কটনের পোশাক পরছি। তার প্রধান কারণ কি, আমাদের শরীরের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করার জন্য।
কারণ আমরা জানি যে ইভাপোরেশনের সময় পার্টিকেলগুলো যেগুলো রয়েছে লিকুইডে সেইগুলো এনার্জি সংগ্রহ করে, অর্থাৎ একটা তরল পদার্থের ওপরের অংশের যে পার্টিকেলগুলো রয়েছে সেইগুলো বাষ্পীভূত হয়, একটা তরল পদার্থের ওপরের অংশের যে পার্টিকেলগুলো রয়েছে সেইগুলোই কিন্তু বাষ্পীভূত হয়ে ওপর দিকে উঠছে, আর সেই পার্টিকেলগুলোই এনার্জি সংগ্রহ করছে। তাহলে এনার্জি সংগ্রহ করার কারণে আমাদের বডি সারফেসের থেকে যে ভেপরটা তৈরি হয় সেইগুলোর কারণে আমাদের শরীর থেকে তাপ সংগ্রহ করে, সেই কারণে সেই তাপটা সংগ্রহ করে, যেটাকে আমি বললাম লেটেন্ট হিট। এই লেটেন্ট হিট মানে হচ্ছে লীন তাপ, যেটা ওই বাষ্পভবনের জন্য যতটা দরকার ততটুকু সে সংগ্রহ করে বডি থেকে, যার ফলে বডিটা অনেকটাই শীতলীকরণ হয়। ওই জন্য ঘাম হলে আমাদের অনেকটাই ঠান্ডা লাগে। যখনই আমরা ঘামের পর পাখার তলায় যে বসি, সেই ঘামটা জলটা বাষ্পীভূত হওয়ার জন্য বাতাসের স্পিডটা আসছে, যার ফলে বাষ্পীভবনটা বেশি হচ্ছে, যার ফলে বাষ্পীভবন হওয়ার জন্য যে প্রয়োজনীয় ল্যাটেন্ট হিটটা সেটা শরীর থেকে গ্রহণ করার কারণে ওটা আমাদের শরীরটা তাপ হারিয়ে ঠান্ডা অনুভূত করছে। এছাড়া আমরা শীতকালে দেখি ঘাসের ডগায় জলের কণা, ওয়াটার ডবলেট পড়ে থাকতে দেখি। শিশির আমরা দেখতে পাবো মানে ভোরের দিকে মেনলি কোল্ড, মানে শীতকালেতে ঘাসের ডগার মধ্যে আমরা জলের কণা দেখতে পাই, কারণ শীতকালে পরিবেশের তাপমাত্রাটা কী হয় অনেকটা কম থাকে এবং ভোরের দিকে তাপমাত্রা আরও কম থাকে, এবং বাতাসের মধ্যে থাকা যে জলীয় বাষ্পগুলো সেইগুলো ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলটা শীতলতার কারণে তাপ হারিয়ে সেই বাষ্প জলকণায় পরিণত হয় এবং সেগুলো ঘাসের ডগা সহজেই আটকে থাকে, এই কারণে আমরা দেখতে পাই। নেক্সট আমরা যেটা বললাম যে স্টেট অফ ম্যাটার্স, বর্তমানে কিন্তু 5 প্রকার। আমরা প্রাথমিকভাবে পড়ে এলাম স্টেট অফ ম্যাটার 3 ভাগে ভাগ করা আছে, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। বর্তমানে বিজ্ঞানীরা 5টি অবস্থা চিহ্নিত করেছে পদার্থের 5টি অবস্থা কি কি? লিকুইড অর্থাৎ সলিড যেটা কঠিন পদার্থ, লিকুইড তরল পদার্থ, গ্যাস এবং প্লাজমা এবং বস আইনস্টাইন কনডেনসেট। তাহলে আমরা লাস্ট দুটো যেটা পড়লাম, লাস্ট দুটো পদার্থের অবস্থা সেটা হচ্ছে প্লাজমা, অর্থাৎ পদার্থের 4 নম্বর অবস্থা যদি পরীক্ষায় আসে তখন পদার্থের 4 নম্বর অবস্থাকে আমরা প্লাজমা বলবো, আর 5 নম্বর অবস্থাকে আমরা বস আইনস্টাইন কনডেনসেট বলবো, কনডেনসেট। তাহলে এই বস আইনস্টাইন বলতে এখানে দুই বিজ্ঞানীর নামের সাথে জড়িত, দুই বিজ্ঞানী একসাথে আবিষ্কার করেছে বলে তার নামের সাথে এটা কনডেনসেট কথাটা যুক্ত রয়েছে। আমরা এক এক করে দেখে নেব। আমরা কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ তো পড়ে নিয়েছি। এবার পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? পদার্থের চতুর্থ অবস্থার নাম হচ্ছে প্লাজমা। পদার্থের চতুর্থ অবস্থার নাম প্লাজমা। তাহলে পদার্থের চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা, যেটা সুপার এনার্জেটিক এবং সুপার এক্সাইটিং পার্টিকেল, মানে এর শক্তিটা অনেক বেশি হয় এবং এগুলো অনেক গতিশীলতা প্রকৃতির হয়, এবং এর পার্টিকেলগুলো আয়োনাইজেশন গ্যাসের ফলে গড়ে ওঠে। তাহলে আয়োনাইজড যে গ্যাস যেগুলো আমরা ব্যবহার করি, বিশেষ করে ফ্লুরোসেন্ট টিউবে ব্যবহার করছি হিলিয়াম গ্যাস, নিয়ন গ্যাস, বিভিন্ন বাল্বে ব্যবহার করছি, বাল্বের মধ্যে নিয়ন সাইন যে বাল্বগুলো হয়, নিয়ন সাইন বাল্বের মধ্যে নিয়ন গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া ফ্লুরোসেন্ট টিউবের মধ্যে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হচ্ছে, এছাড়া অন্যান্য গ্যাসগুলো ব্যবহার করা হচ্ছে। এই গ্যাসগুলোকে আয়োনাইজড করা হয়, অর্থাৎ আয়োনাইজেশনের মাধ্যমে এই গ্যাসগুলোকে মধ্যে ভরে রাখা হয়, এবং এই আয়োনাইজ গ্যাসগুলো যখনই ইলেকট্রিক পায় অর্থাৎ তড়িৎ সংগ্রহ করে তখন সেইগুলো প্লাজমা তৈরি করে। তাহলে ওই আয়োনাইজ গ্যাসগুলো যখন চার্জিং হয়, ইলেকট্রিক শক্তি সংগ্রহ করে যখনই সে চার্জিং হয় তখন ওই আয়োনাইজড গ্যাসগুলো প্লাজমা সৃষ্টি করে। এই প্লাজমাগুলোই ভেতরের দিকে গ্লোয়িং হয়, যার ফলে বাল্বটা জ্বলে। তাহলে প্লাজমা গ্লো উইথ এ স্পেশাল কালার, এই প্লাজমা বিভিন্ন কালারের জ্বলে ওঠে, সেটা বিভিন্ন তার গ্যাসের প্রকৃতি অনুসারে, নেচার অফ গ্যাস, গ্যাসের প্রকৃতির যেরকম সেই অনুযায়ী কখনো হলুদ, কখনো সাদা, কখনো মানে লাল আলো প্রদান সৃষ্টি করবে। তাহলে প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, যেটা আয়োনাইজড গ্যাস থেকে পাওয়া যায়। আয়োনাইজড গ্যাস কোনগুলো?
যেগুলো ওই যে ফ্লোরোসেন্ট টিউব বললাম, ফ্লোরোসেন্ট ল্যাম্প বললাম, বা নিয়ন সাইন ল্যাম্পে যে নিয়ন গ্যাস ভরা থাকে, ফ্লোরোসেন্ট ল্যাম্পে যে হিলিয়াম ও অন্যান্য গ্যাসগুলো ভরা থাকে, এগুলো আয়োনাইজড গ্যাস হিসেবে এর মধ্যে আবদ্ধ থাকে। এই আয়োনাইজড গ্যাসগুলো যখন ইলেকট্রিক শক্তি সংগ্রহ করে তখন সেটা চার্জিং হয় এবং চার্জিংয়ের কারণে প্লাজমা তৈরি হয় এবং এই প্লাজমাগুলোই উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে, যার ফলে বিভিন্ন ধরনের আমরা জ্যোতি দেখতে পাই। বিভিন্ন ধরনের জ্যোতি আমরা দেখতে পাচ্ছি, যার ফলে সেই জ্যোতিটার কালার, অর্থাৎ সেই লাইটের কালার আমরা নির্ধারণ করবে কার ওপর না, নেচার অফ গ্যাসের ওপর, সেই গ্যাসের প্রকৃতিটির ওপর নির্ভর করছে। তাহলে পদার্থের 4 নম্বর অবস্থা হচ্ছে প্লাজমা। আর 5 নম্বর অবস্থাকে আমরা বস আইনস্টাইন কনডেন্সেট বলবো। অর্থাৎ 1920 সালে এটা আবিষ্কার হয়েছিল, 1920 সালে ইন্ডিয়ান ফিজিক্স অর্থাৎ ভারতীয় পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বোস একটা ক্যালকুলেশনের মাধ্যমে 5th স্টেট অফ ম্যাটার, পদার্থের 5 নম্বর অবস্থাটা তিনি কথা বলেছিলেন 1920 সালে। 1920 সালে ভারতীয় পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বোস এই 5 নম্বর অবস্থাটার কথা বলেছিলেন। তার চতুর্থ অবস্থা আমরা দেখলাম প্লাজমা, আর পঞ্চম অবস্থা সেটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেন্সেশন। অ্যালবার্ট আইনস্টাইনের কথা বলা হয়েছে, বোস বলতে সত্যেন্দ্রনাথ বোসের কথা বলা হয়েছে। তিনি একটা ক্যালকুলেশনের মাধ্যমে 5th অবস্থাটা চিহ্নিত করেছিলেন এবং বিল্ডিং অন দিস ক্যালকুলেশন, মানে এই ক্যালকুলেশনের ওপর ভিত্তি করে অবস্থাটাকে চিহ্নিতকরণ করেছিলেন আইনস্টাইন। সেই কারণে বোস আইনস্টাইন কনডেন্সেট কথাটা বলা হয়েছে, যেটা 2001 সালে এটা স্বীকৃতি প্রদান করা হয়েছে। এবং এটা নিয়ে আরও বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চলছে। তাহলে এটাকে প্রথমে এর কথা 5th অবস্থার কথা প্রথম বলেছিলেন বোস এবং সেটাকে জনসমক্ষে প্রমাণ করেছিলেন আইনস্টাইন, সেই কারণে অ্যালবার্ট আইনস্টাইন, সেই কারণে এটাকে বোস আইনস্টাইন কনডেন্সেট বলা হচ্ছে। তা এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টার এনসিইআরটি ক্লাস 9-এর। সবটা আমি আলোচনা করে দিলাম। কোথাও যদি কোনো অংশটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।